আমার সামনে তখন আদি অন্ত হলুদ সবুজ সর্ষে ক্ষেতে এক পায়ে এক সারি করে দাঁড়িয়ে থাকা তাল গাছ। দূরের প্রান্তসীমায় বাঁশঝাড়ের সারি। যতদূর চোখ যায় এই প্রকৃতি শুধুই শীত শেষের এক গ্রাম বাংলার। শস্যের পাশাপাশি এই জেলা জুড়ে এখন আলু চাষ আর সদ্য ধান চাষ শুরু হয়েছে। এই জেলা একসময় রাঢ় ভূখণ্ডের অংশ ছিল। পরবর্তীকালে এটি গুপ্ত সাম্রাজ্য, শশাঙ্কের গৌড় রাজ্য এবং পাল ও সেন রাজবংশের অধীনে হয়। এই জেলার নামকরণের পেছনে একটা মত হলো শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর বর্ধমান ধর্মপ্রচারের উদ্দেশ্যে এখানে আসেন। সেই থেকে এই জায়গা বা জেলার নাম বর্ধমান। ফেব্রুয়ারির এক সকালে জীবনে প্রথমবারের জন্য পৌঁছে যাই বর্ধমানে। এখানে আমার 3 দিনের অবস্থানে চেনা অচেনা, জানা অজানা অনেকগুলো জায়গা ঘুরেছিলাম। এখন যেখানে এসছি সেটি বর্ধমানের খুব স্বল্প পরিচিত একটি জায়গা, গুসকরা এয়ারফিল্ড। একটা ধুধু প্রান্তরে যেদিকে আর যতদূর চোখ যায় শুধুই একটা পরিত্যক্ত বিমানঘাঁটির রানওয়ে। পূর্ব বর্ধমানের গুসকরার কাছাকাছি অবস্থিত এই পরিত্যক্ত বিমানক্ষেত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমানবাহিনী দ্বারা নির্মিত এবং ব্যবহৃত হয়েছিল। এখন এই পরিত্যক্ত রানওয়ের ওপরই কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এটি বর্ধমানে হলেও বর্ধমান শহর থেকে প্রায় ঘণ্টাখানেকের দূরত্বে অবস্থিত। তবে বোলপুর শহরের কাছে, সেখান থেকে দূরত্ব প্রায় 23 কিলোমিটারের মতো। এখানে না এলে কয়েক কিলোমিটার বিস্তৃত একটা রানওয়ে আর তার পাশে শালসেগুনের জঙ্গলের মধ্যে আদিবাসী গ্রামের সৌন্দর্য অধরাই থেকে যেত। গুসকরা এয়ারফিল্ড পেরিয়ে কয়েক কিলোমিটার যেতে বোলপুর যাওয়ার পথে ডান হাতে পড়ল একটা অত্যন্ত প্রাচীন মন্দির। মূল মন্দিরের ভগ্নাবশেষ আষ্টেপৃষ্ঠে প্রাচীন এক বটগাছে জড়িয়ে আছে। এটা মন্দিরের নতুন ভবন। মূলত এটি শিব মন্দির। এই মন্দিরটি হল রটন্তী শিব মন্দির। ভেতরে শিবলিঙ্গের বিগ্রহ রাখা আছে। বর্ধমান মানেই প্রকৃতি আর ইতিহাসের পাশাপাশি সহাবস্থান। পথের পাশে গাছপালার ভেতর একটা বহু পুরনো পরিত্যক্ত দেউলরীতির মন্দির চোখে পড়ল। শস্য শ্যামলা এক বর্ধিষ্ণু জেলা হলো এই বর্ধমান। কলকাতা থেকে রেলপথের দূরত্ব 95 থেকে 107 কিলোমিটার, সড়কপথে 105 কিলোমিটার, আর এনজিপি থেকে রেলপথের দূরত্ব প্রায় 466 কিলোমিটার। শিয়ালদা, হাওড়া বা এনজিপি থেকে বর্ধমান আসার প্রচুর ট্রেন আছে। আমি এখানে আসি আমার শহর শিলিগুড়ি থেকে এনজিপি হয়ে শতাব্দী এক্সপ্রেসে। এরপর চললাম ভালকি মাচানের উদ্দেশ্যে। শাল সেগুনের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলে গেছে। মেন রোড ছেড়ে আমাদের গাড়ি একসময় লাল মাটির বনপথ ধরল। আর সেখানেই দেখলাম পথের পাশে এক হনুমানকে ধরতে এসছে পথের আরেক পাশে এই বুনো শেয়াল। আমাদের দেখে কিছুক্ষণ থমকে ফিরে গেল। এই ভেঙে পড়া ইটের স্তম্ভটির উচ্চতা প্রায় 35 ফুট। ঐতিহাসিক মতে ব্রিটিশ আমলে ভারতের গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে বা জিটিএস এর কাজের জন্য এটি মেজারমেন্ট টাওয়ার হিসাবে ব্যবহৃত হতো। পথের পাশেই গভীর জঙ্গলের মধ্যে আমার সঙ্গী আর সারথি সৌরভকে নিয়ে এই টাওয়ারের পথে পা বাড়ালাম। অনেকের মতে
অতীতে এই জঙ্গলে প্রচুর ভাল্লুক বা ভালকি থাকতো, যা থেকেই জায়গার নাম ভালকি মাচান। এখানে মাচা বা ওয়াচ টাওয়ার থেকে মাচান কথাটি এসেছে। লোককথা অনুযায়ী বর্ধমানের তৎকালীন জমিদার বা মহারাজারা এই গভীর জঙ্গলে বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে আসতেন। এটা ঠিক মাঝের স্তম্ভের ভেতর থেকে দেখা ওপরের ছবি। মূলত চারপাশে 4টি সুউচ্চ স্তম্ভ আর মাঝখানে স্তম্ভের উপর এই মাচার নির্মিত। মূল স্তম্ভের ঠিক মাঝখানে একটা সুড়ঙ্গ পথ আছে, যেটি বর্তমানে এই খাঁচা দিয়ে বন্ধ করে রাখা আছে। ভালকি মাচান পূর্ব বর্ধমানে অবস্থিত। বর্ধমান শহর থেকে দূরত্ব প্রায় 44 কিলোমিটার আর বোলপুর থেকে প্রায় 34 কিলোমিটার। বর্ধমান পার করে পাড়াজ মোড়ে আসতে হবে, আর সেখান থেকে ডান দিকের পথ ধরে অভিরামপুর হয়ে সোজা 3 কিলোমিটার গেলেই এখানে চলে আসা যাবে। গভীর জঙ্গলে একটা ভাল্লুকের প্রতিকৃতি রাখা, যেটা হঠাৎ দেখাতে চমকে দেওয়ার মতনই। এখানে থাকার একটা সেরা ঠিকানা হলো শাল, সেগুন, মহুলের জঙ্গলের মধ্যে এই অরণ্য সুন্দরী রিসোর্ট। গভীর জঙ্গলের রহস্য, রোমাঞ্চ আর নির্জনতার মধ্যে কাটানোর এর থেকে ভালো অপশন আর নেই। এই ভালকি মাচানের মাচা বা স্তম্ভের ঠিক পাশে এই রিসোর্টে 2-1 দিন কাটাতে চাইলে তার নাম্বার দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই রিসোর্টেরই সংলগ্ন আছে একটা বড় দিঘি, আর তার চারপাশে লাল মাটির পথ ধরে প্রচুর গাছপালায় ঘেরা একটা পার্ক। আমার এখানে 3 দিনের অবস্থান ছিল হোটেল মৃগয়াতে। ঘর থেকেই পেছনের পুকুরের এই ছবি পাওয়া যেত। পুকুর পাড়ের গাছপালার ও প্রান্তে শহরের অন্য প্রান্তের ছবি। এখানে 2 জন থাকার ক্যাপাসিটির এই ঘরটি ছিল বেশ বড়সড় আর খোলামেলা। ঘরে প্রয়োজনীয় সমস্ত উপকরণ আর আসবাবে সজ্জিত। এখানে 1000, 1200 আর 1800 টাকার ঘর আছে। আমি ছিলাম 1200 টাকার এই ঘরে। এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট আছে আর রুমেই খাবার সার্ভ করা হতো। এখানে ব্রেকফাস্ট থেকে ডিনার যাই খেয়েছি, খাবার কোয়ালিটি বেশ ভালো আর বেশ রিজনেবল প্রাইসে। প্রত্যেক ঘরের সাথে আছে গিজার সহ অ্যাটাচড ওয়াশরুম, আছে জেনারেটরের সুবিধে। এখানকার রুম সার্ভিসও বেশ ভালো। এদের 4টি ফ্লোরে মোট 20টি ঘর আছে, আর তার জন্য লিফটের ব্যবস্থা আছে। প্রত্যেকটা ফ্লোরে আছে 5টা করে রুম। আমার অভিজ্ঞতায় এই হোটেলটি বেশ সেফ অ্যান্ড সিকিউর বলেই মনে হয়েছিল। জিটি রোডের কাছে থলদিঘি পেট্রোল পাম্পের পাশে এই হোটেলটি অবস্থিত। আমি এখান থেকে যে জায়গাগুলো ঘুরেছিলাম, হোটেল থেকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। তাছাড়া হোটেলের সামনেই আছে টোটো অটো স্ট্যান্ড। আমি বর্ধমানে আগে থেকে হোটেল ঠিক করে আসিনি। অনেকগুলো হোটেল দেখার পর এই বাজেট ফ্রেন্ডলি হোটেলটাই আমার উপযুক্ত বলে মনে হয়েছিল। আর এখানে থাকার পর আমার অভিজ্ঞতা দেখলাম আমার সিদ্ধান্তই সঠিক ছিল। এবার চলে এলাম বর্ধমান শহরের এক ঐতিহাসিক ও দর্শনীয় একটি জায়গায়। ইন্দো ইসলামিক স্থাপত্যশৈলীর এই দুর্গ সদৃশ্য বাড়িটি লোকমুখে নবাব বাড়ি নামে পরিচিত, যেটি আসলে মুঘল আমলে বর্ধমানের ফৌজদার খাজা আনোয়ার ও তার ভাই খাজা আসমাতের সমাধিসৌধ। 1715 সালে মুঘল সম্রাট ফারুকশিয়ারের রাজত্বে তাদের স্মরণে এই সৌধটি নির্মাণ করা হয়। এটি বর্ধমান শহরের খোশবাগান বা নবাবহাট এলাকায় অবস্থিত। একসময় এর মাঝখানে একটা বাঁধানো জলাশয় বা দিঘি ছিল, যার চারদিক থেকে সিঁড়ি এসে নেমেছে। মাঝের এই পথটা গিয়ে পড়েছে সামনের ইমারতের কাছে। পেছনে মূল সমাধিস্থল আর একপাশে একটা মসজিদ।
বর্তমান বর্ধমানের পাশাপাশি আছে পুরনো সাবেকি বর্ধমান। অনেক পুরনো বাড়ি, পুরনো গলি সেই পুরনো সময়কে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃতি আর প্রাচীনতা এখানে একসাথেই বাস করে। এরকমই একটা প্রাচীন মন্দিরের কাছে চলে এলাম। ইসলামিক স্থাপত্যশৈলীর এটি হলো দামোদর জিউয়ের মন্দির। এই মন্দিরটি মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীদের। এই মন্দিরটি বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুরের আমলে অথবা তার পরবর্তী সময় বর্ধমান রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। প্রধান উপাস্য দেবতা শ্রী রাধা দামোদর জিউ বা শ্রীকৃষ্ণ। মন্দিরের ভেতরে ছাদ থেকে দেয়াল বিচিত্র বর্ণের অলঙ্করণের কাজ মুগ্ধ করে দেয়। ভেতরের এক একটা প্রকোষ্ঠে কোথাও হনুমানজি, কোথাও জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। আমরা এখানে যে সময় গিয়েছিলাম তখন সদ্য পুজো হয়েছে। ঈশ্বরকে বিতরণ করা সেই ভোগ প্রথমে খাবেন প্রধান পূজারী। মন্দিরের ভেতরটা কোনো রকমে টিকে থাকলেও বর্তমান অবস্থা খুবই করুণ। এত প্রাচীন, এত সুন্দর একটা মন্দির এরকমভাবে ভেঙে পড়ছে দেখে বেশ খারাপ লাগলো। কয়েক পা এগোতে আরেকটা মন্দির তৈরি হতে দেখলাম। এবার চলে এলাম বর্ধমানের একটি অতি বিখ্যাত ধর্মীয় স্থান বাবা বর্ধমানেশ্বর মন্দিরে, যেটি মোটা শিব মন্দির নামেও পরিচিত। উনিশশো সালে বর্ধমান শহরের আলমগঞ্জের ভিকারিবাগান এলাকায় পুকুর কাটার সময় শ্রমিকরা মাটির নিচে 1700 বছরেরও বেশি প্রাচীন এই বিশাল শিবলিঙ্গের সন্ধান পান। আনুমানিক ধারণা এটি কুষাণ যুগের এবং রাজা কনিষ্ক এই শিবলিঙ্গের পুজো করতেন। কোষ্ঠী পাথরের এই মূর্তিটির ওজন প্রায় 13 টনেরও বেশি। মন্দিরের পেছনের এই নারায়ণ মূর্তিটি খনন কার্যের সময় শিবলিঙ্গের সাথে একই সাথে পাওয়া গিয়েছিল, আর পেছনের এই বাঁধানো জায়গাটিতেই পাওয়া গেছিল খনন কার্যের সময় মূর্তিগুলো। পৌরাণিক লোককথা অনুযায়ী প্রাচীন চম্পকনগরের বিখ্যাত বণিক চাঁদ সদাগরও এই বর্ধমানেশ্বরের আরাধনা করতেন। বর্ধমান জংশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আলমগঞ্জ এরিয়াতে এই মন্দিরটি অবস্থিত। এবার চলে এলাম প্রায় 100 বছরেরও বেশি পুরনো একটি ঠাকুর দালানে, যেটি খান্নাজি ঠাকুরবাড়ি নামে পরিচিত। এই ঠাকুর দালানের ভেতরে আছে মন্দির, সেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রাখা এবং নিয়মিত পুজো হয়। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত বর্ধমান রাজপরিবারের ইতিহাস এই শহরকে সমৃদ্ধ করে। 2017 সালে প্রশাসনিক কাজের সুবিধার জন্য বর্ধমান জেলাকে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান এই দুটি ভাগে ভাগ করা হয়। বর্ধমানের সদর দপ্তর বা সদর শহর পূর্ব বর্ধমানেই অবস্থিত। শহরের মূল অংশে রাজ আমলের সে প্রাচীন দালান বাড়িগুলো এখনও রয়ে গেছে। আমি বর্ধমানে থেকেই পাশের জেলা হুগলির দর্শনীয় স্থানগুলো সারাদিনের ট্যুরে ঘুরে আসি, আর বাকি দুদিন এই জেলার গ্রাম ও শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরি সৌরভের গাড়িতে। সৌরভের নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। চতুর্থ দিন বর্ধমান থেকে বোলপুর যাওয়ার পথে বেশ কিছু জায়গা ঘুরে সন্ধ্যার মুখে পৌঁছে যাই বোলপুরে। বোলপুরে আমার অবস্থান ছিল মোট 4 দিন। বোলপুর থেকে একদিন বর্ধমানেরই প্রাচীন টেরাকোটার মন্দিরময় গ্রাম মৌখিরা আর কালিকাপুর রাজবাড়ি দর্শন করি। আরেকদিন যাই বর্ধমানেরই লবণধর আলপনা গ্রামে। দুটোরই ভিডিও লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। রাজবাড়িরই একটি অংশ নিয়ে গড়ে উঠেছে ওমেন্স কলেজ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পাশেই এর অবস্থান। একটা সংকীর্ণ গলিপথ ধরে পেছন দিকটা গেলাম, সেখানে আছে রাজ আমলের একটা বড় টাওয়ার ক্লক।
1956 সালে বর্ধমান রাজবাড়ির একটি অংশ নিয়ে গড়ে ওঠে বর্ধমান বিশ্ববিদ্যালয়। এটা বিশ্ববিদ্যালয়েরই প্রধান ফটক। শহরে পুরনো সময়ের বাড়িগুলোর সাথে অনেক পুরনো দিঘি পুকুরও আছে। আলেকজান্ডারের কালে আজকের বর্ধমানের নাম ছিল পার্থেনিস, আর আইনি আকবরীতে মুঘল কালে এর নাম ছিল শরীফাবাদ। রায় বংশজাত কৃষ্ণরাম রায় ঔরঙ্গজেবের ফরমান বলে জমিদার হন বর্ধমানের। পরবর্তীতে রাজা উপাধি নিয়ে 1955 সাল পর্যন্ত জমিদারি করেন। এই পুরো জেলা জুড়েই আছে হিন্দু ও মুসলিম স্থাপত্যের অসংখ্য নিদর্শন। রাজবাড়িরই একটি অংশ নিয়ে গড়ে উঠেছে এই হায়ার সেকেন্ডারি স্কুল। পথের পাশে এক বাড়ির এক পুরনো থামে একটা পুরনো সময় এখনো থমকে আছে। দুপুরের রোদ পড়ে গেছে। এখন যে জায়গাটায় আসলাম সেটা হলো পায়রা গলি। এই নামকরণের পেছনের কারণ সরু গলির দুপাশের উঁচু দেয়াল জুড়ে এদের উপস্থিতি। এখানে আছে হযরত পীর খকর শাহের সমাধি, যিনি ছিলেন অত্যন্ত উচ্চমার্গের একজন সুফি সাধক। এই মাজার শরীফটি স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার একটি জায়গা। এই পথ পেরিয়ে ভেতরে আছে সেই সমাধি। এটি মূল বর্ধমান শহরের কাছাকাছি বর্ধমান রাজবাড়ি বা কাঞ্চননগরের ঐতিহাসিক সংযোগস্থলে অবস্থিত। এখান থেকে এই পায়রাগুলিতে বেরোনোর সময় দিনের আলো একেবারেই পড়ে গেল। একদিন সন্ধ্যার মুখে পৌঁছে গেলাম শহর থেকে কয়েক কিলোমিটার দূরে পীরকুলে। 2012 সালে এখানে তৈরি হয়েছে এই হনুমান মন্দির। এই পুরো জেলায় মন্দিরময় জায়গা। ছোট বড় নতুন পুরনো অসংখ্য মন্দির আছে। হনুমান মন্দির দর্শন করে আবার চলে এলাম শহরের কাঞ্চননগরে। এটা হলো কাঞ্চন গেট, আর এখানেই আছে প্রাচীন ঐতিহ্যময় কঙ্কালী কালী মন্দির। এটা মন্দিরের প্রবেশদ্বার। বাংলার নবরত্ন শৈলীর এই মন্দিরের দেয়াল জুড়ে অসংখ্য পোড়ামাটির কাজে তৎকালীন সমাজ জীবনের অনেক কাহিনী ফুটে উঠেছে। 1913 সালে বর্ধমানের দামোদর নদের এক ভয়াবহ বন্যায় এর পশ্চিমাঞ্চল প্লাবিত হয়। পরবর্তীকালে বন্যা সরে যাওয়ার পর ধোপাদের কাপড় কাচার একটি পাথরের নিচ থেকে মা কঙ্কালেশ্বরীর মূর্তি উদ্ধার হয়। তিন ফুট লম্বা 5 ফুট চওড়া এই কোষ্ঠী পাথরের মূর্তিটির গড়ন অনেকটা নরকঙ্কালের মতো বলেই এর নাম কঙ্কালেশ্বরী। ঐতিহাসিকদের মতে এই মূর্তিটি প্রায় 2000 বছরের প্রাচীন একটি চামুণ্ডা মূর্তি। মন্দির সংলগ্ন আছে একটা সুবিশাল জলাশয়। এই জলে প্রচুর রঙিন মাছ, আর চারপাশে নানা রঙের আলোতে চারপাশটাই রঙিন হয়ে আছে। কঙ্কালেশ্বর থেকে চলে এলাম বর্ধমানের আরেকটি মন্দিরে, যে মন্দির এই জেলার অবশ্য দ্রষ্টব্যের মধ্যেই পড়ে। এই মন্দিরটি হলো সর্বমঙ্গলা মন্দির। এই সর্বমঙ্গলার একপাশে আছে লক্ষ্মী জনার্দন এই দালানরীতির মন্দিরটি। বড় বড় থাম আর আর্চ নিয়ে এই মন্দিরের গঠনশৈলী অনেকটা পুরনো জমিদার বাড়ির মতো। এখান থেকে বেরিয়ে চলে এলাম পাশের মূল সর্বমঙ্গলা মন্দিরে। এখন এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। সেদিন সন্ধ্যা আরতি দর্শন করে আর অগ্নির আশীর্বাদ নিয়ে সেদিনের মতো ফিরে এলাম পরদিনটা ভালোভাবে এই মন্দির দর্শন করব বলে। পথে এক জায়গায় একটা মাঠে দেখলাম একটা হাট বসেছে। শহরের মধ্যেই এই হাটে যেন এক টুকরো গ্রাম উঠে এসছে।
সবজি থেকে শাড়ি, মশলা থেকে মশারি, দৈনন্দিন জীবনযাপনে প্রায় সমস্ত জিনিসপত্রেরই এই হাটে পসরা সাজানো। এদিন রাতের আস্তানায় ঢোকার একটু আগে আরেকবারের জন্য চলে এলাম সেই মন্দিরের কাছে। প্রথম দিন সকালে দেখা সেই দামোদর জিউয়ের মন্দির। এখানকার স্থানীয় মানুষদের মুখে শুনলাম একসময় মন্দিরটা নাকি বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। এখন খুব সামান্য অংশই নাকি কোনো রকমে টিকে আছে। আমি বর্ধমানে যতগুলো মন্দির দেখেছি, এই মন্দিরটা আমার বিশেষভাবে চোখে লেগে আছে। ইতালীয় স্থাপত্যশৈলীর অনুকরণে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই গেটটি হল কার্জন গেট। বর্ধমানের মহারাজা লর্ড কার্জনের আগমন উপলক্ষে 1902 থেকে 3 সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন। এখানে আমাদের দ্বিতীয় দিনটাও শেষ হয়ে গেল। পরদিন সকালে আমাদের হোটেল থেকে সামান্য দূরে চলে আসি আবার সেই সর্বমঙ্গলা মন্দিরে। মন্দিরের একদিকে স্থাপত্যশৈলী পুরনো জমিদার বাড়ির আদলের। মূল মন্দিরের ভেতরে বাংলার ঐতিহ্যবাহী টেরাকোটা ও দালান স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। এখানে কয়েকটা আটচালা ও দেউল রীতির মন্দির আছে। বর্ধমানে দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হয় সর্বমঙ্গলা মন্দিরে ঘট প্রতিষ্ঠার মাধ্যমে। তাছাড়া বাংলার নতুন বছর, কালী পূজা, শিবরাত্রি ইত্যাদি বিভিন্ন পূজা পার্বণে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয়। এই মন্দিরের সামনে প্রায় 5,000 বর্গফুটের একটি বিশাল নাট মন্দির আছে। বিশাল মন্দির প্রাঙ্গণে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। আছে একটা প্রশস্ত চারদিক খোলা চত্বর, যেখানে যজ্ঞ আর নানা রকম অনুষ্ঠান হয়। মূল মন্দির ছাড়াও এই চত্বরে রয়েছে বেশ কয়েকটি শিব মন্দির। ভেতরেও রয়েছে বড় বড় থাম আর আর্চ নিয়ে চারদিক খোলা আরেকটা প্রাঙ্গণ। 1702 সালে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ মহাতাব বর্তমান মন্দিরটি তৈরি করেন। স্থাপত্যের দিক থেকে মূল মন্দিরটি বাংলার প্রথম নবরত্ন বা 9টি চূড়াবিশিষ্ট মন্দির। দেবীর মূর্তিটি অত্যন্ত প্রাচীন এবং মূল্যবান কষ্টি পাথরে তৈরি। ভেতর দিকে রয়েছে পরপর টেরাকোটার স্থাপত্যশৈলীর কয়েকটি শিব মন্দির। শ্বেত পাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর এবং কষ্টি পাথরের তৈরি মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর। মন্দিরের গা জুড়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম টেরাকোটার কারুকার্য অবাক করে দেয়। এই মন্দির প্রাঙ্গণ খোলা হয় ভোর 6টায়। এখানকার ভোগও খুব বিখ্যাত। আগের দিনই কুপন কেটে রাখার ব্যবস্থা আছে। বর্ধমান জংশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। স্টেশন থেকে অটো বা টোটো করে 20 থেকে 25 মিনিটের মধ্যেই এখানে পৌঁছে যাওয়া যায়। পূর্ব বর্ধমান শহরের উত্তর প্রান্তে নবাবহাট বাসস্ট্যান্ডের একেবারে কাছে সুরি রোডের পাশে অবস্থিত 108 শিব মন্দির। নামে 108 শিব মন্দির হলেও এখানে আছে 109টি শিব মন্দির। তাছাড়া প্রবেশদ্বারের কাছে আরও একটি মন্দির আছে। প্রতিটি মন্দিরের ভেতরে কালো কষ্টি পাথরের একটি করে শিবলিঙ্গ বা গৌরীপট্ট আছে। মন্দির প্রাঙ্গণ জুড়ে বিশাল বাগানে কোথাও রাধাকৃষ্ণ, কোথাও রামসীতা সমেত অনেক সুন্দর সুন্দর মূর্তি চোখে পড়ল। মন্দিরগুলো পাশাপাশি একটা আয়তাকার ক্ষেত্র জুড়ে অবস্থিত। এই ক্ষেত্রের এক কৌণিক অবস্থানে দুই মন্দিরের ভেতরে পেছনের এই শিব মন্দিরটির নাম হল ঈশান। এই শিব মন্দিরের ভেতরে পূজারী তখন পূজায় বসেছেন। প্রচুর গাছপালা
আর নানান ফুলে ঘেরা এই মন্দির প্রাঙ্গণ। মন্দিরের ভেতরের এই ফুলবাগানটা একটা পার্কেরই মতো। বাঁধানো পথের পাশে সারি সারি গাছ, মাঝে মাঝে সুদৃশ্য এক একটা মূর্তি। মহাশিবরাত্রি বা বাংলা শ্রাবণ মাসে প্রতি সোমবারে এখানে বিশাল ভক্ত সমাগম হয়। প্রচলিত লোককথা অনুযায়ী অষ্টাদশ শতকের শেষ ভাগে নবাবহাট আর তার সংলগ্ন অঞ্চলে এক ভয়াবহ মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল। প্রজাদের এই চরম দুর্দশা ও শোক থেকে মুক্তি দিতে এবং তাদের মনে আধ্যাত্মিক শক্তি ও মানসিক শান্তি ফিরিয়ে আনতে মহারানী বিষ্ণুকুমারী দেবী এই বিশাল মন্দির সমষ্টি তৈরি করার সিদ্ধান্ত নেন। গড়ে ওঠে এই প্রসিদ্ধ 108 শিব মন্দির। এই গাছে ভক্তরা এসে মানতের সুতা পরিয়ে যান। এই নন্দী সমেত শিবলিঙ্গের দুপাশে দুটো দেয়াল আছে, যা টেরাকোটার কাজ মুগ্ধ করে দেয়। বর্ধমান স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। টোটো বা অটো করে 20 থেকে 25 মিনিটের মধ্যেই এখানে চলে আসা যায়। মন্দিরের এই অংশটায় যজ্ঞ এবং বিভিন্ন অনুষ্ঠান হয়। আর এটা হলো মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি পশ্চিমমুখী। এই জায়গাটি হলো কৃষ্ণসায়র পার্ক। 1691 সালে বর্ধমানের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই বিশাল জলাশয়টি খনন করান। এই দিঘি ও তার চারপাশের প্রায় 33 একর এলাকা জুড়ে গড়ে উঠেছে এই সুবিশাল পার্ক। শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি তিব্বত, চীন, সাইবেরিয়া থেকে এই লেকে চলে আসে। এই লেককে কেন্দ্র করে নানা প্রজাতির, নানা বর্ণের আর রঙের প্রচুর ফুলে ভরে আছে। প্রতি বছর জানুয়ারি মাসের শুরুর দিকে এখানে কৃষ্ণসায়র উৎসব বা ফুলমেলা আয়োজন করা হয়। এই পার্কটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাস আর গোলাপবাগের খুব কাছে অবস্থিত। পার্কের একপাশে খাবারেরও কয়েকটি স্টল আছে। সকাল আর সান্ধ্য ভ্রমণের জন্য এই জায়গাটি বেশ ভালো। বর্ধমান থেকে বোলপুরের দূরত্ব প্রায় 62 কিলোমিটারের মতো। বোলপুর যাওয়ার পথে পড়ল অজয় সেতু। নিচ দিয়ে বয়ে গেছে অজয় নদী। একদিকটা বর্ধমান, আরেক দিকটা বোলপুর। নদীর ওপরে কিছু দূরেই আছে রেল সেতু। আমি এই ভিডিওতে আমার দেখা, আমার অভিজ্ঞতায় চেনা অচেনা বর্ধমানকে তুলে ধরলাম। চাঁদনী, জলটুঙ্গি, ডোকরা শিল্পের গ্রাম, অম্বিকা কালনা মন্দির সমেত আরও কিছু দ্রষ্টব্য এবারে অধরা থেকে গেল, আর তার জন্য পরবর্তী সময়ের অপেক্ষা থাকলো।